সো দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ইনইকুয়ালিটি চ্যাপ্টার, অর্থাৎ অসমতার চ্যাপ্টার। তো আমাদের চ্যাপ্টার হচ্ছে আজকে 6.2। 6.1 আমাদের ডিসকাস করা শেষ। তো 6.1-এ আমরা শিখেছিলাম যে কিভাবে একটা অসমতাকে সমাধান করা যায়, অর্থাৎ আমরা যে কোনো একটা অসমতাকে কিভাবে লিখতে পারি। অসমতার যত সাইন ছিল, যতগুলো প্রতীক ছিল, সবগুলো আমরা এখানে শিখেছি এবং চিনেছি। তো এরপরে হচ্ছে আমাদের যে অসমতাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, অর্থাৎ একটা অসমতার মধ্যে চলকের মানটা কিভাবে আমরা বের করতে পারি, সেটা আমরা শিখেছিলাম আমাদের গত ক্লাসে। তো এখন এই চ্যাপ্টারে আমরা ঠিক একই কাজটাই করব। আমরা এখানেও ওই আগের মতো আমাদের যে ধারণা ছিল যে চলকের মান বের করা, অর্থাৎ এক্স এর মান বের করা বা কোনো সমীকরণ থেকে ওয়াই এর মান বের করা। সাপোজ যদি একটা সমীকরণ ধরলাম এক্স প্লাস 2 গ্রেটার দেন অর ইকুয়াল 3 হলো, তাহলে এটা একটা অসমতা। এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সংখ্যা রেখার মাধ্যমে, কিভাবে এখান থেকে এক্স এর মান বের করতে পারি, সেগুলো আমরা শিখেছি আমাদের 6.1-এ। তাহলে এখানে আমাদের চলকটা হচ্ছে এক্স। তো এই চ্যাপ্টারে আমাদেরকে কি করতে হবে? এই চ্যাপ্টারে আমাদেরকে কিছু কথায় আমাদের প্রশ্ন দেওয়া থাকবে। এই প্রশ্নগুলোকে আমাদেরকে সর্বপ্রথম কাজটা হচ্ছে সমীকরণে সাজাতে হবে। সমীকরণে সাজানোর পরে তারপরে আমাদেরকে ওইটা সমাধান করতে হবে এবং এটা আমাদেরকে অ্যান্সারটা বের করতে হবে। তাহলে দিস ইজ ডিরেক্টলি রিলেটেড টু আওয়ার 6.1 পার্ট। ওকে, তা আমরা যেরকম আমাদের বাস্তব জীবনে যে সমীকরণের সাহায্যে যে কোনো সমস্যার সমাধান করতাম, যেমন ইকুয়ালস টু যেগুলোতে থাকতো, তো সেইভাবে আমরা একই পদ্ধতিতে কিন্তু আমরা অসমতাটাও সমস্যার সমাধানগুলো আমরা করতে পারি। তো কোনো একটা সমস্যাকে আমরা যদি অসমতার মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে সেটা সমাধান করা আমাদের জন্য কোনো ব্যাপার না। একই নিয়ম ফলো করে আমরা সেটাকে সমাধান করে ফেলতে পারবো। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে অঙ্কের মধ্যে যে রাশিটা আমাদেরকে বের করতে বলবে সেই নির্ণয় রাশিটাকে আমরা চলক হিসেবে ধরে নেব। সেটা এক্স ধরলাম আর ওয়াই ধরলাম, সেটা আমাদের ইচ্ছা। তো ধরে নেওয়ার পর ওই উক্ত এক্স অথবা ওয়াই এর মাধ্যমে আমাদেরকে পুরো সমীকরণটাকে প্রকাশ করতে হবে, আর ওই চলকযুক্ত সমীকরণটাকে আমাদেরকে সমাধান করে বের করতে হবে এই অঙ্কগুলোতে। ওকে, তো এখন আমাদের হচ্ছে যে সবার ফার্স্ট ম্যাথ, যেটা উদাহরণ 1। এখানে প্রশ্নে বলা হলো যে কোনো পরীক্ষায় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে রমা পেয়েছে যথাক্রমে 5x এবং 6x নম্বর, কুমকুম পেয়েছে 4x এবং 84 নাম্বার। কোনো পত্রে কেউ 40-এর নিচে পায়নি। বাংলা বিষয়ে কুমকুম হয়েছে প্রথম এবং রমা দ্বিতীয়। এক্স এর সম্ভাব্য মান নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের চলকের মানটা ওরা ধরেই দিছে, অর্থাৎ ওরা এখানে চলকের মানটা প্রশ্নের মধ্যে ব্যবহার করেছে, সেটা হচ্ছে এক্স। তাহলে আমাদেরকে এখানে নতুন করে আর চলক ধরতে হবে না। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে পরীক্ষার্থী হচ্ছে আমাদের দুইজন, একটা হচ্ছে যে রমা আর একটা হচ্ছে যে কুমকুম। এখন পরীক্ষা হয়েছে কিন্তু বাংলা সাবজেক্টের পরীক্ষা হয়েছে। এখন বাংলার মধ্যে আমরা জানি বাংলা প্রথম পত্রও থাকে, দ্বিতীয় পত্রও থাকে। তো বাংলা প্রথম পত্র বলি আর বাংলা দ্বিতীয় পত্র বলি, দুইটাকে মিলে আমরা শুধু বাংলা সাবজেক্টটা বলি। তাহলে দেখো, বাংলা প্রথম পত্রে রমা পাইছে 5x, আর দ্বিতীয় পত্রে বাংলা দ্বিতীয় পত্রে রমা পাইছে কত? 6x। আর কুমকুম বাংলা প্রথম পত্রে পাইছে 4x আর বাংলা দ্বিতীয় পত্রে পাইছে 84। এখন আরেকটা শর্ত ওরা বলে দিছে, সে শর্তটা কি? কোনো পত্রে, অর্থাৎ প্রথম পত্র বলো আর দ্বিতীয় পত্রই বলো না কেন, কোনোটাতেই কেউই, কুমকুমও না রমাও না, কেউ 40-এর নিচে কিন্তু পায় নাই। এবং বাংলা বিষয়ে, অর্থাৎ প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের নাম্বার যোগ করলে যেটা পাই সেটাকে আমরা শুধুমাত্র বাংলা বিষয় বলি। তাহলে বাংলা বিষয়ে এখানে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র ইনক্লুডেড। তা বাংলা বিষয়ে কুমকুম হয়েছে প্রথম আর রমা হয়েছে দ্বিতীয়। দেখো, কুমকুম প্রথম হয়েছে আর রমা দ্বিতীয় হয়েছে, তার মানে কি কুমকুমের প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের যোগফল রমার প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের থেকে কি হবে? বেশি হবে। তো বেশি হওয়ার ফলেই কিন্তু কুমকুম প্রথম হয়েছে আর রমা কি হয়েছে? দ্বিতীয় হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা লিঙ্ক আপ পাচ্ছি। আর সেকেন্ড লিঙ্ক আপ থেকে পাচ্ছি, সেকেন্ড লিঙ্ক আপ পাচ্ছি যে কোনো পত্রেই কিন্তু কেউ 40-এর নিচে পায় না। তো তুমি আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের নাম্বার আছে মোট কী কী? 5x নাম্বার আছে, 6x নাম্বার আছে, 4x নাম্বার আছে, আরেকটা আছে 84 নাম্বার আছে।
84 তো আমাদেরকে দেওয়াই থাকলো, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, এটা একটা ধ্রুবক সংখ্যা। কিন্তু 5x 6x 4x এটার মধ্যে কোনটার নাম্বার সবচেয়ে কম? অবশ্যই 4x এর নাম্বার সবচেয়ে কম হবে, কারণ এখানে x এর মান যা, এখানেও x এর মান তা, এখানেও x এর মান তা। তাহলে x এর মান যাই হোক না কেন এখানে 4x এর মানটা সবচেয়ে কম হবে। তাহলে বুঝতে হবে যে এখানে 4x এর সাথে 40 একটা লিঙ্ক আপ আছে। তাহলে এই লিঙ্ক আপ থেকে আমরা মোট দুইটা সমীকরণ পাই, এই দুইটা সমীকরণ থেকে এখন আমরা অসমতাটা সমাধান করব। তাহলে এখন আমরা দেখলাম যে প্রথমে আমরা লিখতে পারি রমা পায়, অর্থাৎ বাংলা সাবজেক্টে রমা মোট নাম্বার কত পায়? বাংলা প্রথম পত্রে 5x, বাংলা দ্বিতীয় পত্রে 6x। কুমকুম পায় 4x প্লাস 84 নাম্বার। তাহলে এটা হচ্ছে রমার নাম্বার, এটা হচ্ছে কুমকুমের নাম্বার। তাহলে আমরা অবশ্যই জানি রমা কি পায়? কম পায়। কুমকুম কি পায়? বেশি নাম্বার পায়। তাহলে আমরা এটা লিখতে পারি, দুইভাবেই লিখতে পারি। আমরা লিখতে পারি রমা লেস দেন কুমকুম, অথবা কুমকুম গ্রেটার দেন রমা, এটা ইচ্ছা। তাহলে আমরা এখানে লিখলাম 5x প্লাস 6x লেস দেন 4x প্লাস 84। এটা হচ্ছে কুমকুমের নাম্বার, সে বেশি পাইছে, তাই আমরা এটাকে এই পাশে লিখতে হয়েছে। ওকে ফাইন। তাহলে এখান থেকে এখন আমরা এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম, এখান থেকে আমরা এখন আমাদের x এর মানটা বের করে ফেলি। তাহলে এটা আমাদের কত হবে? 11x হবে। তাহলে এখানে হবে 4x প্লাস 84। তো তারপর এখান থেকে এটাকে এই পাশে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে? 11x থেকে 4xটা যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ উভয় পক্ষে এখান থেকে যদি বিয়োগ করি, তাহলে আমাদের এখানে চলে আসবে 7x। তাহলে 7x ইকুয়ালস টু 84। 7x ইকুয়ালস টু না, লেস দেন 84। তাহলে এবার x লেস দেন, উভয় পক্ষকে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাচ্ছি x লেস দেন 84 ডিভাইডেড বাই 7। এখন 7কে 84 দিয়ে আমরা যদি কাটাকাটি দিই, তাহলে আমাদের আসবে হচ্ছে যে 12। ওকে, তাহলে আমরা যেটা পেলাম x লেস দেন 12, x এর একটা মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের 12, যেটা কি হবে? 12 থেকে ছোট হবে। এখন আমাদের আরেকটা যে আমাদের শর্ত ছিল, সেটা ছিল কোনো পত্রেই কেউ 40 এর নিচে পায় না। তাহলে আমরা বলছিলাম সর্বনিম্ন নাম্বার কত হইতে পারে? 4x। তাহলে 4x এর মানটা কি হবে? 40 এর সমানও হইতে পারে, 40 এর বড়ও হইতে পারে, কিন্তু 40 এর নিচে হবে না। কারণ 4x এর মানটা কখনোই 40 এর নিচে যাইতে পারবে না, কারণ ওনারা বলেই দিছে যে 40 এর নিচে কেউ পায় নাই। তাহলে 40ও পাইতে পারে, 40 এর উপরও পাইতে পারে। তাহলে আমরা আরেকটা সমীকরণ আমরা যেটা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি আবার, তাহলে 4x কি হতে পারে? 40 থেকে বড় হইতে পারে, সমানও হইতে পারে। তাহলে 4x ইজ লেস দেন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 40। তাহলে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 10 হবে, 4 নিচে চলে যাবে। তাহলে x এর মান দেখো, একটা পাইলাম হচ্ছে যে গ্রেটার দেন অর ইকুয়াল 10, আরেকটা পাইলাম লেস দেন অর ইকুয়াল 12। তাহলে এই দুইটা মানকে যদি আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে যাই, তাহলে এটা একটা রেঞ্জে চলে আসে। সেটা কি রেঞ্জে চলে আসে? তাহলে আমরা এটা লিখতে পারি যে x এর মানটা 12 থেকে ছোট, কিন্তু 10 থেকে কি বড়, তাহলে অথবা সমান। তাহলে আমরা এভাবে দিতে পারি। তাহলে 10 ইজ লেস দেন অর ইকুয়াল x ইজ লেস দেন 12। তাহলে x এর যে মানটা, সেটা আমাদের 10 থেকে কি থাকবে? 12 এর মধ্যেই থাকবে, এবং সেটা 10 এর সমানও হইতে পারে, কিন্তু 12 এর সমান কখনো হবে না, 12 থেকে কিন্তু ছোট হবে। তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার। শেষ। ওকে, সো আওয়ার নেক্সট কোয়েশ্চেন। একজন ছাত্র 5 টাকা দরে এক্সটি পেন্সিল এবং 4 টাকা দরে x+4টি খাতা কিনল। মোট মূল্য অনূর্ধ্ব 97 টাকা হলে সর্বাধিক কয়টি পেন্সিল কিনেছে? এখন এখানে ওরা বলেই দিছে যে ছাত্রটা 5 টাকা দরে এক্সট্রা পেন্সিল কিনছে, অর্থাৎ পেন্সিলের সংখ্যাটা ওরা ধরেই দিছে কত? এক্স। পেন্সিলের সংখ্যাটা আমাদের কত বলছে? এক্স বলছে। এরপরে বলছে যে 8 টাকা দরে x+4টি খাতা কিনেছে, অর্থাৎ যতগুলো পেন্সিল কিনছে তার সাথে 4 যোগ করলে যে সংখ্যাটা হবে ততগুলো খাতা কিনছে। ধরে নাও যে পেন্সিল কিনছে 2টা, তার মানে খাতা কয়টা কিনবে? 2 + 4 মানে 6টা কিনবে। তাহলে এখানে পেন্সিলের মানের মাধ্যমে ওরা খাতার মানটা দেখালো। তাহলে মোট মূল্য অনূর্ধ্ব 97, অর্থাৎ 97 এর কি হবে? ছোট হবে। এখানে কিন্তু 97 এর বেশি যাইতে পারবে না। অনূর্ধ্ব 97 বলতে বোঝাচ্ছে 97 এর ছোট হবে, অথবা 97 এর সমানও হতে পারে, বাট
97-এর উপরে যাবে না। তাহলে এবার আমরা ধরি যেহেতু এটা মানের এখানে মূল্যের কথা বলছে, মূল্যের মান কত দিচ্ছে 97, তাহলে এখান থেকে আমরা মূল্যের একটা সমীকরণ বের করে ফেলতে হবে। তাহলে দেখো 5 টাকা দরে এক্সটি পেন্সিল কিনে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখন এখানে আমরা যেটা লিখতে পারি যে একটি পেন্সিলের দাম যদি হয় 5 টাকা, সুতরাং এক্সটি পেন্সিলের দাম কত টাকা হবে, তাহলে 5x টাকা হবে। আবার এখানে দেখো 8 টাকা দরে এতটি খাতা কিনে, তার মানে কি একটি খাতার দাম যদি হয় 8 টাকা, সুতরাং x প্লাস 4টি খাতার দাম কি হবে 8 ইন্টু এক্স প্লাস 4 টাকা। এটাও আমাদের টাকার পরিমাণ, এটাও আমাদের টাকার পরিমাণ, এই দুইটা টাকার পরিমাণ যোগ করলে আমাদের 97-এর সমান অথবা ছোট হবে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 5x প্লাস 8 ইন্টু এক্স প্লাস 4 ইজ লেস দেন অর ইকুয়াল 97। এখন আমরা সমীকরণটা এখানে সমাধান করে ফেলি। তাহলে এখানে থাকবে 8 32 97, তাহলে এখানে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 13x লেস দেন অর ইকুয়াল। এবার 97 থেকে যখন আমরা 32টা মাইনাস করব তখন আমাদের এখানে আসবে 65। তাহলে x 35 দুইটা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এখানে আমাদের আসবে 5। তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার। এখানে আমাদের আর কোনো সমীকরণ দেওয়া নাই যার মাধ্যমে আমরা x এর একটা রেঞ্জ বের করতে পারি। এখানে আমাদের একটাই সমীকরণ দেওয়া ছিল যার মাধ্যমে আমরা x এর একটাই মান পাইছি, সেটা হচ্ছে x এর মানটা হয় 5-এর থেকে ছোট হবে অথবা 5-এর সমান হতে পারে। তাহলে x এর মানটা কিসের মান ছিল, পেন্সিলের মান ছিল। তাহলে x এর মানটা যেহেতু পেন্সিলের মান, তাহলে সর্বাধিক সে কয়টা পেন্সিল কিনতে পারবে, সর্বাধিক 5টা পেন্সিল কিনতে পারবে। সবচেয়ে বেশি পেন্সিল কিনলে 5টা পেন্সিল কিনতে পারবে, 5টার বেশি পেন্সিল কিনা তার পক্ষে সম্ভব হবে না। এখন অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা 5-এর কম হবে, অ্যান্সারটা অবশ্যই 5-এর কম হবে। সে কিন্তু এখানে 5-এর বেশি কেনার কোনো সুযোগ নেই। তাহলে অ্যান্সারটাকে যদি রেঞ্জে দেখাতে চাও তাহলে যেটা করা যাবে সেটা হচ্ছে যে 0 ইজ গ্রেটার লেস দেন এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 5, এটাকে আমরা এভাবে আমরা রেঞ্জে দেখাতে পারি যদি রেঞ্জে দেখাতে চাও, অথবা এভাবে দিলেও কিন্তু আমাদের অ্যান্সারটা হবে। ওকে ফাইন। সো আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে কাজ। $140 টাকা দরে ডেভিড x কেজি আপেল কিনল। তিনি বিক্রেতাকে 1000 টাকার একটি নোট দিলেন। বিক্রেতা 50 টাকার খানা নোট সহ বাকি টাকা ফেরত দিলেন। সমস্যাটিকে অসমতার মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, এখন লক্ষ্য করো 140 টাকা প্রতি কেজির দাম, 1 কেজির দাম যদি 140 টাকা হয়, সেইভাবে সে কিনছে কত কেজি, x কেজি কিনছে। এখন x কেজি বলতে 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি যত ইচ্ছা তত বোঝাতে পারে। এখন কিনলো, কেনার পর তিনি বিক্রেতাকে দিলেন 1000 টাকার একটা নোট। এখন বিক্রেতা কী করলো, কয়েকটা 50 টাকার নোট দিল। কয়টা 50 টাকার নোট দিল, খানা 50 টাকার নোট দিল। এখন এখানে এর মান যত, এখানে এর মান কিন্তু ততই হবে। অর্থাৎ ওই ব্যক্তি যদি 3 কেজি আপেল কিনে থাকে তাহলে সে ফেরত পাইছে কত, 3টা 50 টাকার নোট ফেরত পাইছিল। যদি এখানে 4 কেজি আপেল বোঝাইতো তাহলে এখানে 4টা 50 টাকার নোট বোঝাইতো। অর্থাৎ ওরা আপেলের কেজির পরিমাপটাকে এখানে 50 টাকার নোটের সংখ্যার সাথে এখানে মিলিয়ে দিছে। তাহলে দেখো বিক্রেতা কি করছে, 50 টাকার খানা নোট তো দিছেই, সাথে আরও কিছু খুচরা টাকাও দিচ্ছে। অর্থাৎ সেটা 2 টাকা 1 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে, কিন্তু 50 টাকার নোট দিছে কয়টা, এক্সট্রা, এটা মনে রাখতে হবে। এবং বাকি টাকা তাকে ফেরত তো অবশ্যই দিল। সমস্যাটিকে অসমতার মাধ্যমে প্রকাশ করো। এখন একটা জিনিস লক্ষ্য করলে দেখবা যে আমরা যদি এখানে টাকার পরিমাপটা হিসাব করি যে 140 টাকা যদি 1 কেজি আপেলের দাম হয় তাহলে 1 কেজি আপেলের দাম কত হবে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে 1 কেজি আপেলের দাম হচ্ছে যে 140 টাকা, সুতরাং x কেজি আপেলের দাম অবশ্যই কত হবে, 140x টাকা। এখন দেখো 140x টাকা হচ্ছে তার খরচ আসলো। এখন সে দিছে কত টাকা, সে দিছে হচ্ছে যে 1000 টাকার নোটটাকে দিল। এখন ফিরাই দিছে কত টাকা, যে খরচটা এখানে হয়েছে যে 140 টাকা যে খরচটা হয়ে গেল, এটা বাদে বাকি টাকা তাকে ফিরিয়ে দিছে। আর বাকি টাকাটা কত হবে বলো তো, 50 টাকার যদি এক্সট্রা নোট দেয় তাহলে বাকি টাকার পরিমাপ হবে 50x টাকা। 50 টাকার যদি এক্সট্রা নোট দেয় তাহলে বাকি টাকার পরিমাপ হবে 50x টাকা। তাহলে এই 50x আর এখানে যে এই মানটা 50x হচ্ছে যে আমাদের ফেরত দেওয়ার পরিমাপ, আর এই 140x এটা হচ্ছে আমাদের খরচের পরিমাপ।
এখন 50x এর সাথে কিন্তু আমাদেরকে আরও কিছু খুচরা টাকাও দিচ্ছে, সেটা 10 টাকা 20 টাকা 30 টাকা যা ইচ্ছে তা হতে পারে। এখন এই 50x, তারপর হচ্ছে 140x, আর হচ্ছে যে এখানে যে খুচরা টাকাটা, সবগুলো মিলেই কিন্তু আমাদের 1000 টাকা সমান হয়ে যাবে। ধরো তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে তুমি কি করছো, তুমি 20 টাকার কিছু জিনিস কিনছো। এখন 20 টাকার জিনিস কিনে তুমি দোকানদারকে দিছো কত টাকা, 50 টাকা দিছো। দোকানদার তোমাকে কত টাকা ফেরাই দিবে, 30 টাকা ফেরাই দিবে। তাহলে আলটিমেটলি কি হলো, 20 টাকা তোমার খরচ আর দোকানদার ফেরাই দিল 30 টাকা। তাহলে খরচ আর ফেরত দেওয়ার টাকার পরিমাণ যদি তুমি হিসাব করো, তাহলে সেটা কিসের পরিমাণের সমান হয়ে যায়, সেটা তোমার মোট টাকার পরিমাণের সমান হয়ে যায়। এখন ধরো আমি বললাম যে তুমি খরচ করছো 20 টাকা, দোকানদার তোমাকে কি করলো, দোকানদার তোমাকে 5 টাকার 5টা নোট দিল। আচ্ছা, 5 টাকার 5টা নোট দিল, আর বাকি টাকা তোমাকে 1 টাকার কয়েনের মাধ্যমে ফেরাই দিল। তো 5 টাকার 5টা নোট বলতে কি বোঝায়, 25 টাকা বোঝাবে, আর 1 টাকার নোট কয়েন তো এখানে আছে 5 টাকা, সেটা আমরা আলাদা রাখলাম। তাহলে দেখো 20 + 25 আমাদের কত আসবে, 45 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ ছিল 50 টাকা, এখানে হচ্ছে 45 টাকা। এই 45 টাকার পরিমাণটা 50 টাকার থেকে অবশ্যই কি হবে, ছোট হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রেখে আমরা এই অঙ্কটা করব। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, আমরা পেলাম যে ডেভিডের আপেলের পরিমাণের খরচ সেটা হচ্ছে যে আমাদের 140x টাকা, আর ডেবিট ফেরত পাইছে 50x এর সাথে কিছু খুচরা টাকা। তাহলে এই টাকা আর এই টাকা আমরা যদি যোগ করি, তাহলে 140x + 50x এটা যোগ করলে অবশ্যই 1000-এর থেকে কিছুটা ছোট হবে, কম হবে। কেন, কারণ এর সাথে কিছু খুচরা টাকাও কিন্তু দিচ্ছে, সেটা কত সেটা আমরা এখানে হিসেবে আনিনি। তাহলে এটা হচ্ছে আমাদের অসমতা প্রকাশ করে ফেললাম। এখানে কিন্তু অড ইকুয়ালও হবে না, হওয়ার কোনো সুযোগই নেই, কারণ এখানে আমাদেরকে কিছু টাকা ফেরত দিচ্ছে খুচরা হিসেবে। তাহলে এখান থেকে এবার এক্সের মানটা বের করে ফেলি, 190x এখানে হবে 1000। তাহলে এক্সের মানটা আমাদের এখানে কত চলে আসবে, এক্সের মানটা আমরা এখানে যদি 190টাকে আমরা এখানে ভাগ করতাম, তাহলে এখানে 0 কাটা যাবে, তাহলে 100 থাকবে উপরে, আর নিচে থাকবে হচ্ছে যে আমাদের 19 থাকবে। তাহলে 100 থাকবে উপরে, নিচে থাকবে 19। তাহলে এই ক্ষেত্রে আমরা কি আসতে পারে, আমাদের আসবে 5.26 আসবে। এখন এক্স এর মানটা আসলো 5.26, এক্স ইজ লেস দেন 5.26। তাহলে এক্স হচ্ছে 5.26 থেকে ছোট। তাহলে এখানে এক্স এর মানটা আসলে কি বোঝাচ্ছে, এত কেজি বোঝাচ্ছে। তাহলে ডেভিড অবশ্যই কি করছে, যে এত কেজির কম আপেল কিনেছিল, 5.26 কেজির কম আপেল কিনেছিল। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখন আরেকটা জিনিস বলি, বাড়তি জিনিস বলে দিই, এক্স লেস দেন 5.26 বলার যে কথা, তুমি যদি এক্স লেস দেন 6 লেখো তাহলে এটা বলাও একই কথা, তুমি যদি এক্স লেস দেন 7 লেখো এটা বলাও একই কথা। কারণ কি, যদি 5.26 থেকে এক্সের মানটা ছোট হয়, তাহলে 6 থেকেও অবশ্যই ছোট হবে, 7 থেকে তো আরও ছোট হবে। তাহলে আমাদের যে শর্তটা সেটা কিন্তু এখানে আমাদের ঠিকঠাক হচ্ছে। তো অঙ্কের সৌন্দর্যের জন্য অনেক সময় এখানে কি দেওয়া হয়, এই যে পূর্ণমানটা এখানে দিয়ে দেওয়া হয়। তাহলে এখানে 6 থাকলেও কিন্তু অ্যান্সারটা আমাদের হবে, 5.26 রেখে দিলেও আমাদের অ্যান্সারটা হবে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, তো এই অঙ্কটা যদি পারো তাহলে ঠিক অনুশীলনীর 3 নাম্বার যে অঙ্কটা আছে আমাদের, সেই অঙ্কটাও পারবা, এবং ওইটাও তোমার টাস্ক, এটা আমি আর করে দিলাম না। তাহলে ওই অঙ্কটার কি আছে এখানে আমি পড়ে শোনাই। 70 টাকা কেজি দরে সোহরাব সাহেব এক্স কেজি আম কিনলেন, বিক্রেতাকে 500 টাকার একখানা নোট দিলেন এবং বিক্রেতা 20 টাকার এক্স খানা নোট সহ বাকি টাকা ফেরত দিলেন। এক্স খানা নোট দিছে, আরও বাকি যে টাকা ছিল সেটাও কিন্তু ফেরত দিছে। তাহলে এইটাও একদম এই অঙ্কের মতোই। তাহলে কি হবে, 70 কেজি ধরে তাহলে মোট টাকা হবে 70x টাকা। তারপর কি হবে, ফেরত পাইছে কত টাকা, 20x টাকা পাইছে, আরও কিছু টাকা পাইছে। তাহলে 20x এর সাথে 70x যোগ করলে 500 থেকে কি হবে, ছোট হবে। তাহলে এটাই আমাদের সমীকরণ হবে। দিস ইজ ইউর টাস্ক। ওকে ফাইন। সো এর পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের অনুশীলনীর 1 নাম্বার অঙ্ক। তো এগুলোতে আমাদেরকে কি বললো, প্রথমে বলছে যে অসমতার মাধ্যমে প্রকাশ করে এক্স এর সম্ভাব্য মান নির্ণয় করো। আচ্ছা, তো নাম্বার 1 ম্যাথ আমাদের কি আছে, যে একটি বালক ঘন্টায় x কিলোমিটার বেগে 3 ঘন্টা হাঁটলো এবং ঘন্টায় x + 2 কিলোমিটার বেগে হাফ ঘন্টা দৌড়ালো, তার অতিক্রান্ত পথ 29 কিলোমিটারের কি হবে, কম হবে। তাহলে এখানে খুবই সিম্পল, যে একটা বালক 1 ঘন্টায় x কিলোমিটার যায়, তাহলে 3 ঘন্টায় কত কিলোমিটার যাবে। তাহলে আমরা এখানে হাঁটার ক্ষেত্রে হিসাব করব, দেখি। তাহলে এখানে কি লিখতে পারি, যে
1 ঘন্টায় যায় হচ্ছে যে x কিলোমিটার, সুতরাং 3 ঘন্টায় যাবে কত কিলোমিটার? 3x কিলোমিটার। এখন এটা হচ্ছে কি 3x কিলোমিটার সে হেঁটের দূরত্ব অতিক্রম করে। আবার দৌড়ানোর ক্ষেত্রে সে কি করে? 1 ঘন্টায় যায় হচ্ছে যে 1 ঘন্টায় যাবে x প্লাস 2 কিলোমিটার, সুতরাং এখানে কতটুকু? হাফ ঘন্টা যায়, তাহলে হাফ ঘন্টায় যাবে, তাহলে কি হবে? হাফ ইন্টু এক্স প্লাস 2 কিলোমিটার। তাহলে এই অংশটা সে দৌড়ায় অতিক্রম করে, আর 3x অংশটা সে হেঁটে হেঁটে অতিক্রম করে। তাহলে দুইটাকে যোগ করলে আমরা মোট দূরত্ব পেয়ে যাবো, আর এই মোট দূরত্বটা অবশ্যই 29 কিলোমিটারের থেকে কি হবে? ছোট হবে। তাহলে আমাদের অসমতার যে সমীকরণটা সেটা আমাদের জন্য লেখাটা খুবই ইজি। তাহলে সেটা আমরা কি লিখব? প্রশ্ন মতে বা শর্ত মতে 3x প্লাস হাফ ইন্টু এক্স প্লাস 2 লেস দেন 29। এটা আমাদের হয়ে গেছে। এখন তো এখান থেকে এক্স এর মানটা বের করা খুবই সোজা। তাহলে এখানে কি হবে? 3x প্লাস এখানে 2, এখানে এক্স প্লাস আমরা এখানে 2 লিখে দিতে পারি উপরে, আর এখানে লেস দেন 29। তারপর এখানে আমরা লসাগু করে ফেলতে পারি 2, তাহলে এখানে কি হবে? 6x হবে প্লাস এক্স প্লাস 2 লেস দেন 29। তারপরে এখানে আমরা যেটা পাই 6x এর সাথে x যোগ করলে আমাদের আসবে 7x প্লাস 2, আর এদিক দিয়ে 2টা যদি এখানে আর গুণ বলবো না, এটাকে আমরা বলতে পারি যে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে পাই, তাহলে এখানে আমরা সেটা পেয়ে যাব। তাহলে এখানে কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 7x প্লাস 2 লেস দেন 29 দিয়ে যদি আমরা 2কে গুণ করি, তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে যে 58। তারপর হচ্ছে যে 7x এর মান, তাহলে আমরা কি পাবো? 58 থেকে এভাবে 2 যদি বিয়োগ করে দিই তাহলে 56। তাহলে x এর মান আমরা এখানে 7 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 8। তাহলে x ইজ লেস দ্যান 8। তাহলে এটাকে এভাবে মানে আমরা যদি রেঞ্জে দিতে পারি তাহলে এখানে লিখতে পারি 0 ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান 8। বাস, কারণ এক্সটা কি বোঝাচ্ছে? কিলোমিটার বোঝাচ্ছে, কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বোঝাচ্ছে। দূরত্ব কখনো মাইনাস হতে পারে না, তাই আমরা এখানে কিন্তু এই রেঞ্জটা দিতে পারতেছি যে শূন্যের নিচে যাবে না, কারণ দূরত্ব কখনো মাইনাস হয় না। যদি এমন কোনো সংখ্যা বোঝাইতো এক্স দ্বারা যেটা দিয়ে মাইনাস বোঝায় যে এই মানটা মাইনাস হতেও পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রেঞ্জটা দিতে পারবো না। তাহলে এক্স ইজ লেস দেন 8 বলা যে কথা, 0 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 8 বলা আমাদের একই কথা, এবং দিস ইজ আওয়ার অ্যান্সার। নাও আবার নেক্সট কোয়েশ্চেন, যে নাম্বার 2, একটি বোর্ডিংয়ের রোজ 4x কেজি চাল এবং x-3 কেজি ডাল লাগে, এবং ডাল ও চাল মিলে 40 কেজির বেশি লাগে না। খুবই সিম্পল হিসাব। তো একটা বোর্ডিংয়ে প্রত্যেক দিন কী লাগে? 4x কেজি চাল লাগে, আর x-3 কেজি কী লাগে? ডাল লাগে। এখন এই পুরা চাল আর ডাল মিলে কখনো 40 কেজির বেশি লাগবে না। 40 কেজির বেশি লাগে না মানে কি বোঝায়? 40 কেজির বেশি লাগে না বলতে 40 কেজিও বুঝাইতে পারে, 40 কেজির কমও বুঝাইতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রশ্নতে পাই যে প্রত্যেক দিন চাল লাগে হচ্ছে যে 4x কেজি, আর প্রত্যেক দিন ডাল লাগে হচ্ছে যে আমাদের কত? x-3 কেজি। তাহলে প্রত্যেক দিন মোট কতটুকু লাগে? প্রত্যেক দিন চাল ও ডাল মোট কতটুকু লাগে? সেটা লাগবে 4x প্লাস x-3 কেজি। এটা হচ্ছে প্রত্যেক দিন চাল ও ডালের পরিমাণ। এখন এই পরিমাণটা আমাদের কি হবে? 40-এর ছোট হইতে পারে, 40-এর সমানও হইতে পারে, তবে 40-এর বড় হবে না। এটা আমাদের অসমতা হয়ে গেল। তাহলে এখন আমরা যেটা করতে পারি, 4x এখানে x-3 ইজ লেস দ্যান অর ইকুয়াল 40। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 5x-3 ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 40। তারপর এখানে হয়ে যাবে 5x, এটা আমাদের 3 এর পাশে চলে আসলে অবশ্যই এটা 43 হয়ে যাবে। তাহলে x ইজ লেস দেন অর ইকুয়ালস আমাদের এখানে হয়ে যাবে 43 ডিভাইডেড বাই 5। ওকে, 43 ডিভাইডেড বাই 5। তো এখন আমাদের অ্যান্সার তাহলে কি হবে? x ইজ লেস দেন অর ইকুয়াল 43/5। ওকে, এটা আমাদের অ্যান্সার হবে। কিন্তু এখানে আমরা এটাকে যদি রেঞ্জে লিখতে চাইতাম তাহলে আমরা আগের অঙ্কের মতো আমরা কীভাবে লিখতে চাইতাম যে 0 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 43/5। এটা যদি লিখতাম তাহলে আমাদের অঙ্কটা কাটা যেত। কেন কাটা যেত? এই অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে 0টা লিখতে পারবো না। কেন 0টা লিখতে পারবো না একটু ভালোভাবে লক্ষ্য করো। 0 ইজ লেস দেন এক্স বলতে কি বোঝায়? 0 ইজ লেস দেন এক্স বলতে বোঝায় যে এক্সের মানটা 0 থেকে শুরু করবে, অর্থাৎ
শূন্যর পরের যে সংখ্যাটা সেটাও হইতে পারে, সেটা কি হইতে পারে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3ও হইতে পারে এবং 4ও হইতে পারে, 5 হইতে পারে, এভাবে করে 43/5 মানের মধ্যে যতটুকু আছে ততটুকুর মধ্যে থাকবে। কিন্তু কথা হলো শূন্যের পরে যদি 1 আমরা এখানে ধরি তাহলে আলটিমেটলি আমাদের কি হয়, আলটিমেটলি আমাদের ডালের যে পরিমাণটা সেটা কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। কেন? তুমি ধরো এক্সের মানটা এখানে তুমি মনে মনে ধরেই নাও যে তুমি 1 পাইলা, যদি 1 পাও তাহলে আমাদের এখানে কি আছে দেখো, আমাদের ডালের পরিমাণটা হচ্ছে x-3, তাহলে ডালের পরিমাণ x-3 বলতে আমাদের বোঝাচ্ছে x-3 বলতে বোঝাচ্ছে এখন 1 - 3, তাহলে কি আসবে -2 আসবে। দেখো ডালের পরিমাণ তাহলে চলে আসবে -2 কেজি। -2 কেজি, ইট ইজ নট পসিবল এনি হাউ, এটা কখনো সম্ভব না, এটা অকল্পনীয়। তারপর তুমি ধরো এক্স এর মানটা 2 ধরলে, এখানে যদি এইভাবে লিখতা তাহলে এক্স এর মানটা 2ও হইতে পারতো, তাহলে 2 যদিও ধরতা তাহলে 2 - 3 লিখতা, তাহলে কি হতো -1, তাও আমাদের জন্য সম্ভব না। কিন্তু এক্স এর মানটা তুমি যদি 3 লেখো তাহলে 3 - 3, তাহলে এখানে আমাদের কত লাগতো, হয়ে যেত 0। ইট ইজ পসিবল যে ডালের পরিমাণ 0 হইতে পারে, কিন্তু ঋণাত্মক কখনো পসিবল না। 0 বলতে কি বোঝাতে, যে তাদের প্রত্যেকদিন 0 কেজি ডাল লাগে, অর্থাৎ তাদের ডাল লাগতেছে না, কিন্তু তাদের প্রত্যেকদিন -1 কেজি ডাল লাগে, ইট ইজ নট পসিবল। তাহলে আমরা এখানে যদি রেঞ্জে লিখতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে রেঞ্জেরটা দেখাই দিতে হবে, আর রেঞ্জ অবশ্যই এটা দিতে হবে। সেটা কত হবে, সেটা হইতে পারে 3 দিতে পারে। তাহলে আমাদেরকে কি লিখতে হবে, 3 এখানে দিতে হবে লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 43/5। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, এটা 3 ইজ লেস দেন অর ইকুয়াল এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 43/5। এখানে আমাদেরকে ব্র্যাকেটে সাইড নোটে লিখে দিতে হবে ডালের পরিমাণ ঋণাত্মক হতে পারে না, তাই আমাদের অ্যান্সারটা হবে 3 ইজ লেস দেন অর ইকুয়াল এক্স অর লেস দেন অর ইকুয়াল 43/5। ওকে, নাও our next question, 4 নাম্বার। 3 নাম্বার কোয়েশ্চেনটা তো আমরা টাস্ক ছিল আমাদের, কারণ ওটা আমাদের কাজের অঙ্কটার সাথে মিল ছিল। এখন 4 নাম্বার কোয়েশ্চেনটা আমাদের কি, একটি গাড়ি 4 ঘন্টায় x কিলোমিটার এবং 5 ঘন্টায় x+120 কিলোমিটার যায়। গাড়িটির গড় গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার এর বেশি নয়। অর্থাৎ তাহলে সর্বপ্রথম এখানে আমাদেরকে একটা ফিজিক্সের সূত্র আছে, এখানে যে ফিজিক্সের যে সূত্রটা আছে সেটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে গড় গতিবেগের সূত্র। গড় গতিবেগ বলতে আসলে কি বোঝায়, গড় গতিবেগ বলতে আমাদের বোঝাবে গড় গতিবেগ সমান সমান মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, এটা হচ্ছে আমাদের গড় গতিবেগের সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দেখো একটি গাড়ি 4 ঘন্টায় x কিলোমিটার যায়, 4 ঘন্টা সে x কিলোমিটার গেল, আর 5 ঘন্টায় গেল কতটুকু, x+120 কিলোমিটার। তাহলে এই ক্ষেত্রে তার গড় গতিবেগ কত হবে, এই ক্ষেত্রে তার গড় গতিবেগ সমান সমান কি হবে, গড় গতিবেগটা হবে উপরে হবে মোট দূরত্ব, তাহলে প্রথম দূরত্ব ছিল x, পরের দূরত্ব হচ্ছে যে x+120, এটা হচ্ছে মোট দূরত্ব উপরে, আর মোট সময় নিচে কত হবে 4 ঘন্টা আর হচ্ছে যে 5 ঘন্টা, তাহলে এটা হচ্ছে তার গড় গতিবেগ। এখন এই মানটাই বলছে 100 কিলোমিটারের বেশি নয়। 100 কিলোমিটারের বেশি নয় মানে কি, 100 কিলোমিটারের সমানও হইতে পারে, ছোটও হইতে পারে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x+120 ডিভাইডেড বাই 4+5 ইজ লেস দেন অর ইকুয়াল 100। এটা আমাদের সমীকরণ হয়ে গেল। এবার আমরা এটাকে সমাধান করতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2x+120, আর এখানে হয়ে যাবে 9, তাহলে এখানে হয়ে যাবে 100। তাহলে আমাদের যেই রুলসগুলো আছে সেই রুলসগুলো অনুযায়ী আমরা এখানে সমাধান করব। তো সমাধান করলে এখানে কি পাচ্ছি আমরা, এখানে 2x+120 এখানে হয়ে যাবে আমাদের 900 হয়ে যাবে। তাহলে 2x ইকুয়ালস টু আমাদের এখানে হয়ে যাবে 900 মাইনাস 120, দ্যাট মিনস 780। তাহলে x এর মান আমাদের এখানে আসবে কত, 390। x is less than or equal 390। তাহলে এখানে x বলতে আসলে কি বোঝাইছে, দূরত্ব বোঝাইছে। 4 ঘন্টা সে x কিলোমিটার দূরত্ব বোঝাইছে। তাহলে বুঝবা দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমাদের আগের অঙ্কের মতো x-120 দেওয়া নাই, এখানে কিন্তু x+120 দেওয়া আছে। প্লাস মানে কি, তাহলে x এর মানটা যাই হোক না কেন তার সাথে 120 যোগ হয়ে যাবে, তাহলে x এর মানটা ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যদি এখানে x-120 হইতো তাহলে কিন্তু আমাদের এখানে
সমস্যা ছিল, সেটা কি আমরা এক্সের মানটা এমন ধরতে হইতো, সর্বনিম্ন মানটাকে এমনভাবে ধরতে হতো যাতে আমাদের ওই মান থেকে 120 বিয়োগ করলে আমাদের মাইনাস না আসে, কিন্তু এখানে তো প্লাস আছে, তাই আমাদের আর কোনো ঝামেলা নেই। তাহলে আমরা এটাকে রেঞ্জ আকারে লিখতে পারি 0 ইজ লেস দেন অর ইকুয়ালও আমরা দিতে পারি, 0 ইজ লেস দেন ইকুয়াল, অর ইকুয়াল দেবো না সরি, কারণ এখানে তো আমরা কিছু দূরত্ব সে অতিক্রম করছে, তাহলে এক্স দিব আর লেস দেন অর ইকুয়াল 390। সো দিস ইজ আওয়ার রেঞ্জ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আওয়ার নেক্সট কোয়েশ্চেন, যে এক টুকরা কাগজের ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার, তা থেকে এক্স সেন্টিমিটার দীর্ঘ এবং 5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার কাগজ কেটে নেওয়া হলো। খুবই সিম্পল একটা প্রশ্ন, যে ধরো এক টুকরা কাগজের ক্ষেত্রফল ধরে নিলাম, এটা হচ্ছে সেই এক টুকরা কাগজ, এটা কি রকম আছে, এটা বর্গাকার আছে নাকি আয়তকার আছে সেটা কিন্তু এখানে কিছু বলে নাই। তো এটার ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ সেন্টিমিটার। আমরা জানি ক্ষেত্রফল বলতে বোঝায় ভেতরে কতটুকু জায়গা আছে, ওকে। তো এখান থেকে কি করলাম, আমরা ছোট্ট একটা কাগজ কেটে নিলাম, এই যে এই অংশ কাগজ কেটে নিলাম, তাহলে এই অংশ কাগজ কেটে নিলাম, তাহলে এটা কি হচ্ছে, দৈর্ঘ্যটা হচ্ছে এক্স আর প্রস্থটা হচ্ছে কত, প্রস্থটা হচ্ছে যে 5 সেন্টিমিটার। তাহলে এইটুকু কাগজ আমরা কি করলাম, কেটে আনলাম। এখন তুমি আমাকে বলো যে তোমরা অবশ্যই এটা বুঝতে পারবা যে এই যে অংশটুকু, যে অংশটুকু আমরা কেটে নিলাম, এটার ক্ষেত্রফল আর পুরো কাগজের ক্ষেত্রফলের থেকে অবশ্যই এটা কি হবে, ছোট হবে, সিম্পল। আর তাই আমরা এখানে যেটা করতে পারি যে এক্স হচ্ছে দৈর্ঘ্য আর 5 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ, আয়তকার কাগজ কেটে নিলাম, তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা তো জানি, সেটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কেটে নেওয়া কাগজের টুকরার ক্ষেত্রফল হবে কত, 5 ইন্টু এক্স বর্গ সেন্টিমিটার, সুতরাং 5x বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে কেটে নেওয়া কাগজের ক্ষেত্রফল। আর পুরা কাগজের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ সেন্টিমিটার, তাহলে অবশ্যই এই 5x এর মানটা আমাদের পুরা কাগজের ক্ষেত্রফলের মানের থেকে অবশ্যই এটা ছোট হবে, এটা কিন্তু সমান হতে পারবে না, বড় তো হবেই না। তাহলে আমরা যেটা লিখতে পারি, সুতরাং 5x ইজ লেস দেন 40, তাহলে x ইজ লেস দেন কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, কারণ 5 নিচে চলে আসবে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে এই যে আমাদের প্রথম থেকে 1 নাম্বার থেকে প্রায় 6 নাম্বার পর্যন্ত সম্ভবত বা 5 নাম্বার পর্যন্ত, যে বলছে 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত আমাদেরকে বলছে যে এগুলোকে অসমতার মাধ্যমে প্রকাশ করে x এর মান বের করো। তাহলে এটা তো আমাদের সেই অসমতা, যে 5x ইজ লেস দেন 40, এটা আমাদের অসমতা, এটাকে সমাধান করে x এর মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত, 5x ইজ লেস দেন 8। এখন এখানে আরেকটা রেঞ্জ দেখানো আমাদের প্রয়োজন এবং রেঞ্জটা দেখাইতে হবে, সেটা কি, এক্স এর মানটা আমরা লিখতে পারি এক্স ইজ লেস দেন 8, এক্স 8-এর থেকে ছোট, কিন্তু কতটুকু ছোট, এক্স কি শূন্যের থেকেও ছোট হবে, অবশ্যই এক্স শূন্য থেকে ছোট হবে না, সেটা আমরা জানি, কিন্তু এর মধ্যেও আরেকটা কথা আছে, শূন্য থেকে ছোট না হলেও এক্স কিন্তু 1 হতে পারবে না, এক্স এর মানটা 2ও হইতে পারবে না, 3 4 5ও হতে 3 4ও হইতে পারবে না, 5 হতে পারবে। কেন, তুমি দেখো এখানে যেটা দেওয়া আছে যে এক্সটা, এক্স এর মানটা আসলে আয়তকার ক্ষেত্রের একটা কি বোঝাচ্ছে, দৈর্ঘ্য বোঝাচ্ছে, এবং আয়তকার ক্ষেত্রের প্রস্থটার মান কত, 5। অবশ্যই আমরা জানি যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থর থেকে অবশ্যই বড় হবে, অথবা দৈর্ঘ্য প্রস্থের সমানও হতে পারে যখন সেটা বর্গক্ষেত্র হয়, কিন্তু দৈর্ঘ্য কখনো প্রস্থর থেকে ছোট হইতে পারে না। সো দিস ইজ দ্য ম্যাটার। তাহলে এক্স এর মান কি হবে, অবশ্যই 5-এর ছোট হইতে পারবে না, 5-এর সমানও হইতে পারবে, কিন্তু 5-এর ছোট হইতে পারবে না। তাহলে আমরা যেটা লিখব যে 5 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 8। তাহলে এটা কেন লিখলাম, কারণ আমরা জানি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য সবসময় কি হবে, প্রস্থের থেকে বড় হবে, এখানে তো বর্গক্ষেত্র বলে নাই, তাই আমরা এখানে ইজ 5 ইজ লেস দেন অর ইকুয়াল দিই নাই, যদি বর্গক্ষেত্রের কথা উল্লেখ করা থাকতো তাহলে 5 ইজ লেস দেন অর ইকুয়াল দিতে পারতাম। তাহলে 5 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 8, দিস ইজ আওয়ার অ্যান্সার। এখানে আমাদেরকে 5টা রেঞ্জে দেখাইতে হবে, নাহলে আমাদের অঙ্ক হবে না। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, পুত্রের বয়স মায়ের বয়সের 1/3, মায়ের বয়স পিতা মায়ের চেয়ে 6 বছরের বড়,
তিনজনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 90 বছর। পিতার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, আমাদেরকে এখানে বলছে যে পিতার বয়সটাকে অসমতার মাধ্যমে প্রকাশ করতে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো যে পুত্রের বয়সটা হচ্ছে মায়ের বয়সের 1/3, অর্থাৎ মায়ের বয়স যত হবে পুত্রের বয়স হবে তার 3/1 আবার পিতার বয়স মায়ের চেয়ে 6 বছরের বড়, তাহলে মায়ের যত বছর বয়স হবে পিতার বয়স হবে তার থেকে 6 বেশি। তাহলে দেখো পুত্রের বয়স আর পিতার বয়স সব কিছু কিন্তু মায়ের বয়সের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে মায়ের বয়সটাকে আমরা ধরে নিতে পারি। তাহলে মায়ের বয়সটাকে আমরা এখানে ধরলেই আমরা পুত্রের বয়সও পেয়ে যাব, পিতার বয়স এখানে আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা ধরি মায়ের বয়স x বছর, সুতরাং পিতার বয়স কি হবে x+6 বছর। তারপর হচ্ছে যে পুত্রের বয়স কি হবে, মায়ের যেহেতু কি বলছে 1/3, তাহলে x এর 3/1, যেটাকে আমরা ইকুয়ালস টু করতে পাই x/3। তাহলে x/3 হচ্ছে পুত্র, এটা পিতা আর এটা হচ্ছে মা, তিনজনেরটা যোগ করলে অনূর্ধ্ব কত হবে, অনূর্ধ্ব হবে 90 বছর। আর অনূর্ধ্ব 90 মানে কি 90 এর ছোটও হইতে পারে 90 এর সমানও হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব x+6 প্লাস x/3, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, ইজ লেস দেন অর ইকুয়ালস টু 90। তাহলে এখানে আমাদের কি পেলাম, ব্র্যাকেটটা উঠিয়ে ফেললে প্লাস x/3 90, এখানে হচ্ছে যে 2x প্লাস 6 প্লাস x/3, এখানে হচ্ছে যে আমাদের 90। আচ্ছা, 6টাকে আমরা এই পাশে নিয়ে গেলে তাহলে আমাদের এখানে কি হয়ে যেত, 90 থেকে আমরা 6 বিয়োগ করে দিলাম, তাহলে 84 পেয়ে যেতাম। তাহলে এখানে আমাদের যেটা সেটাকে আমরা লসাগু করে ফেলি, তাহলে এখানে আসতে আমাদের কত 3, তাহলে 3 দুগুণে হবে কত 6x, আর এখানে শুধু x, তাহলে এটা হয়ে যাবে আমাদের 7x, তাহলে 84 হবে। তাহলে 7x ইজ ইকুয়ালস টু 84 ইন্টু আমাদের এখানে ইন্টু 3 হয়ে যাবে, 84 ইন্টু 3, তাহলে x ইজ লেস দেন, তাহলে আমরা জানি অবশ্যই 84 ইন্টু 3 ডিভাইডেড বাই আমাদের 7 হবে। তাহলে 7 এখানে হবে যে 7 12 84, তাহলে x ইজ লেস দেন অর ইকুয়াল, এটা কত হয়ে যাবে 3 12 36, তাহলে x ইজ লেস দেন অর ইকুয়াল 36। এখন আমাদেরকে বললো পিতার বয়সটাকে অসমতার মাধ্যমে প্রকাশ করতে। x এর মান বের করা মানে কিন্তু মায়ের বয়স বের করা, ওরা কিন্তু আমাদেরকে এখানে বলেনি যে পিতার বয়স, মায়ের বয়স, পুত্রের বয়স, সবার বয়স বের করতে, ওরা জাস্ট চাইছে পিতার বয়সটাকে অসমতার মাধ্যমে প্রকাশ করতে, অর্থাৎ পিতার বয়সটা বের করতে বলছে। তাহলে এক্স এর বয়স পাওয়া, তাহলে এটার সাথে আমরা যদি 6 যোগ করি তাহলেই তো আমরা কি পেয়ে যাব, পিতার বয়সটা পেয়ে যাব। তাহলে সুতরাং পিতার বয়স সমান সমান কি লিখতে পারি, পিতার বয়সটা আমরা লিখতে পারি x ইজ লেস দেন, এখানে 36 প্লাস আমরা কত দিতে পারি 6 দিতে পারি, কারণ পিতার বয়স এখানেও 6 আছে। তাহলে x+6 আমরা যেহেতু দুই পাশেই যোগ করছি,